দেখেছি। অবতার কিংবা দেবতা থেকে তারা কোথায় চলে গিয়েছেন। আজকে বিভিন্ন পত্র পত্রিকায় এবং সবচেয়ে বেশি সমালোচনা যে বিষয়টি নিয়ে হয় যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হওয়ার কথা ছিল পরিবর্তনের ধারক, মানুষের জন্য তাদের যে সংগ্রাম ছিল সেই বৈষম্য নিরসন করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে বৈষম্য নিরসনের পরিবর্তে তাদের দ্বারা নতুন বৈষম্যের অনেক সৃষ্টি হয়েছে। গণ অভ্যুত্থানের কোনো একক রাজনৈতিক দল কিংবা কোনো প্ল্যাটফর্মের এটা কন্ট্রিবিউশন ছিল না, এটা একটা সম্মিলিত এফোর্ট ছিল। কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে তারা কার্যত তাদের সহযোদ্ধা সহকর্মীদেরকেই তারা এখান থেকে এক্সক্লুড করেছে। আওয়ামী লীগের ৭১-এর মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো একটা একপাক্ষিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে, যেটা আপনাদেরই সহকর্মী দীর্ঘদিন ছিল উমামা ফাতেমা আপনাদেরকে বলেছে যে এই অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ কার্যত রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বা একটা প্যানেল, একটা টিম গড়ে তুলতে চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। কেন আপনাদের কলিগ সেই অভিযোগটা করলো? কিংবা আপনারা যখন আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, একাধিকবার মতবিনিময় করেছেন, আপনাদের আন্দোলনের সহযোগী ছাত্র শিবির কিংবা ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদের কোন নেতৃবৃন্দকে কি আপনারা আমন্ত্রণ করেছেন যে আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা একটু দেখা করি, আপনারা আসেন? আপনারা কখনোই করেন নাই। আপনারা একটা ইনক্লুসিভ প্রোগ্রাম মানে এই গত 11 মাসে ওইভাবে করেন নাই, বরং আপনাদের আচরণ এতটা বৈষম্যমূলক ছিল যে কারণে আপনাদের পাশ থেকে এখন কার্যত সবাই সরে গিয়েছে। আজকে আলোচনায় অনেকে আসে নাই, আমাকে অনেক আসতে নিষেধ করেছিল যে আপনি না যাওয়াটাই ভালো, যাওয়ার দরকার নেই। তারপর আমি এসেছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমাদের সবকিছুতে আমাদের ক্ষোভ আছে, চাওয়া না পাওয়ার বঞ্চনা আছে। আবার দিন শেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি আমরা চাই যে কোনো মূল্যে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু জন আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। সেই জায়গা থেকে আমি আজকের আলোচনার টপিকসে যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে 11 মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার 4 অগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল ৮৮,০০০, আর অভ্যুত্থানের পরে ২৮শে জুলাই মানে জুলাইয়ের লাস্ট তথ্য অনুযায়ী এখন কারাগারে বন্দী আছে ৭৭,০০০। তাহলে অভ্যুত্থানের পূর্বে ওই ধরনের তো কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না, তাও কারাগারেই কেবলমাত্র বন্দী ছিল ৮৮,০০০। আর থানায় ডিবি কার্যালয় আই থিঙ্ক ওগুলো তো কারাগারে হিসেবে আসে নাই। তাহলে এটা একটা প্রমাণ করে যে যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই অগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে, রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে, অমানবিক নির্যাতন করেছে, তাদের মধ্যে তো অন্তত আমরা ভেবেছিলাম অন্তত ১০৫০কে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু কয়টা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে? বরঞ্চ এমনও দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে। কারণ যে আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ, কারণ আপনাদের কলিগরা কমরেডরা তো উপদেষ্টা পরিষদে আছে, তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে এটা তো পরিষ্কার সবাই বলছে যে 11 মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন আমলাকে গ্রেপ্তার করা হয়েছে? শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে? কিন্তু সাংবাদিকদের একটা অংশ ছিল না, ব্যবসায়ীদের একটা অংশ ছিল না? সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না? করছেন তো। কাজে সেই এজন্য বলছি যে সেই ক্ষেত্রে বিচারটা কিভাবে হবে? আমরা সবাই যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন টকশোতেই বিচার চাই আর সংস্কার চাই, সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আপনার 5 তারিখের মধ্যে। আমরা বলেছি যে 5 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্রটা অন্তত দেওয়া উচিত, এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা ঐক্যমত কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে, তাহলে ওই আপনার জুলাই সনদটাও কার্যত প্রোক্লামেশনে এন্ডোর্স করা হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে 2-4 দিন সময় বেশি লাগলো, ঘোষণাপত্রটা আপনারা 5ই আগস্টের মধ্যে দেন।
কিন্তু ফাইনালি এই ঘোষণাপত্রে আমি জানি আপনাদের কাছে এসেছে কিনা, আপনাদের কাছে আসার কথা, কারণ আপনাদের সব চ্যানেলই লোক আছে, কিন্তু তিনটা পার্টি ব্যতীত বিএনপি, এনসিপি এবং জামাত কোন পার্টিকে ড্রাফট ফাইনাল কপিটা পর্যন্ত দেওয়া হয়নি। এইটা নিয়ে এখানে লুকোচুরি করা হবে ভাই? এটি কি লুকোচুরির বিষয়? এখানে তো সবার দেখে মতামত দেওয়ার বিষয় ছিল। তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? এবং আপনারা দেখেছেন এর আগে মিটিং করে উপদেষ্টারা বলছেন 4টি দলকে আইডেন্টিফাই করে দিচ্ছেন, যে 4টি প্রধান রাজনৈতিক দল, এবং স্পষ্টতই অভ্যুত্থানের পরবর্তী সরকারের দ্বারা অভিযোগ থাকবে যে তারা একটা রাজনৈতিক দলের দ্বারা পক্ষপাত দুষ্ট কিংবা তাদের আচরণ বায়াসড আচরণ হবে। তাহলে তাদের দ্বারা আমরা কিভাবে একটা আনবায়াস তাহলে আগামীর নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। যদি আমরা রাজনৈতিক ভাবে অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা নিজেদের মধ্যে একটা কনসেনসাসে না পৌঁছাতে পারি, তাহলে বিচার বলেন, সংস্কার বলেন, খুব বেশি গতি পাবে না। কারণ দেখেছেন তো, ঐক্যমত্য কমিশনই তো বলেছে যে এই যে 2 মাস ব্যাপী আমরা আলাপ আলোচনা করলাম, পরে ওনারা বলছে যে পরবর্তী সরকার নির্বাচনের পরে 2 বছর এটা বাস্তবায়ন করবে। তো বাস্তবায়ন না করলে আপনি কি করবেন? আবার কি গণ অভ্যুত্থান চাইলেই ঘটাতে পারবেন? এগুলো গালগপ্প করে হয় না। আপনি চাইলেই গণ অভ্যুত্থান বছর বছর ঘটাতে পারবেন না। জনগণ 16 বছর রাজনৈতিক ভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দেয়, রাজপথে নামে নাই। সুতরাং আমরা যা আমাদেরকে তো বা এই গণ অভ্যুত্থানই তো ম্যান্ডেট দিয়েছিল, তাহলে আবার এখন কেন প্রশ্ন উঠবে যে সংস্কারটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে? এবং আমরা খুব আশ্চর্যান্বিত হয়েছি যে এখানে আমরা যেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য হাসিনার সময় আমরা প্রতিবাদ করেছিলাম, যেই তরুণদের বেকারত্ব বা কর্মসংস্থানের দাবি থেকে শেষ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই পিএস হচ্ছে কোন কোন রাজনৈতিক দল বলছে না সবকিছুকে তো এইভাবে একেবারে মানে কি বলে সরকারকে ডানা কেটে দিয়ে সবকিছুকে তো এইভাবে স্বাধীন করে তাহলে সরকার চলতে পারবে না। মানে পিএসসির মতো একটা প্রতিষ্ঠান, যেটা পাবলিক সার্ভিস কমিশন, মূলত সরকারি চাকরির নিয়োগের প্রথম সাধারণত বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নিয়োগের একটা কমিটি বা কমিশন হবে, সেটা তো অনেকে এগ্রি করছে না। তবে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া থাকবে, এখানে অনেকে এগ্রি হচ্ছে না। এবং একটা ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য আমরা বলছি যে প্রপোর্শনেট সিস্টেম ইলেকশন, ওকে ফুল প্রপোর্শনেট না করলে আপনি আসেন 50% প্রপোর্শনেট করেন, 50 এক্সিস্টিং সিস্টেমে করেন, ওইটা রাজি না। আর ঐক্যমত্য কমিশন ওইটা আলোচনার টেবিলে আনার সাহস করে নেই। তারপরে যাই হোক, তারা ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, ধরেন আমরা প্রপোর্শনেট সিস্টেম চেয়েছিলাম, তারা ডাবল বাই ক্যামেরা আপার হাউসে তারা এই আপনার সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা মোটামুটি কনসেনসাস পৌঁছানো গেছে, কিন্তু সেখানে মেজর পলিটিক্যাল পার্টি বলতে আমরা যাদেরকে বুঝি তারা এগ্রি না, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ ক্ষমতায় গেলে তারা এটা করবে না। তাহলে এই সংস্কারের মানেটা কি হলো? অনেকগুলো প্রস্তাব, আমি তো ছিলাম, প্রস্তাব মোটামুটি ম্যাক্সিমাম প্রস্তাবই কিন্তু 2-4 জনের নোট অফ ডিসেন্ট তৈরি হলো কিভাবে, এটা বাস্তবায়ন হবে কিভাবে? তো সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে আমি আপনাদের নিয়ে সমালোচনা করেছি, আপনাদের সম্পর্কে যেগুলো বাইরের মানুষ বলে সেরকম কিছু কথা আপনাদের সামনাসামনি এসে বলেছি। তারপরে আমি চাই আপনাদেরকে নিয়েই আমরা এই জন আকাঙ্ক্ষার একটা বাস্তব রূপ দিতে। যদি আপনাদের মধ্যে সেই উপলব্ধি এবং বোধোদয় হয় তাহলে আমরা পারবো। আর যদি আপনারা যে শুধু এটা একটা শো আপ মিডিয়া কাভারেজের জন্য, কিংবা ধর নানান কারণে প্ল্যাটফর্ম বিতর্কিত হচ্ছে সেই কারণে এখন কিছু ইমেজ রিকভারির জন্য, তাহলে এই আলোচনার কোনো মানে হবে না। আর আমাদের যে যতই আমরা এই আলাপগুলো অনেকদিন ধরে করে থাকি না কেন, বিচার সংস্কার শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে যে কোনো ফরম্যাটই হোক রাজনীতিতে সুযোগ দেবে এবং তারা আবার কামব্যাক করবে এবং আপনাদের পরিণতি হবে ফ্রিডম পার্টির মতো। সো চয়েস ইজ ইয়োর্স, কোন দিকে যাবেন, কি করবেন। আপনারা একটা ঐক্যের সেন্টারে ছিলেন, এখনো সুযোগ আছে। যদি সবাইকে নিয়ে সেই ঐক্য সুসংহত করতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ আমরা যেভাবে চাবো সেভাবে গড়ে উঠবে। আদারওয়াইজ ইতিহাসের নিষ্ঠুর পরিণতির দিকে। থ্যাংক ইউ। ধন্যবাদ।
আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত নয়, আমাদের এই আলোচনা ধারাবাহিক